স্পর্শিয়া। থমকালো স্পর্শী, কিন্তু পিছু ঘুরলো না, ছুটতে ছুটতেই বলল, আপু, জাস্ট 2 মিনিট, আমার কিছু জানার প্রয়োজন। এই দাঁড়ান, এখানেই দাঁড়ান। পা থেমে গেল পরশের। ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিল স্পর্শীকে, পরক্ষণেই আবারও সামনে তাকালো। স্পর্শী 2 কদম সামনে অগ্রসর হলো, চোখে মুখে আশ্চর্যের রেশ ছড়িয়ে বলল, আপনি কি বুঝতে পারছেন আদৌ কি বলছেন? আর সে প্রেগনেন্ট মানে কি? হ্যাঁ, এইটুকু মেয়ে, ওর বয়স জানেন? যদি ওর কোনো ক্ষতি হয় তখন? ভ্রুকুচকে স্পর্শীর দিকে তাকালো পরশ, দাঁতে দাঁত চেপে বলল, আরে আশ্চর্য তো, তুমি আমাকে রাগ দেখাচ্ছ কেন? আমি কি করেছি? যা জিজ্ঞেস করার সেটা তোমার বোন আর ভগ্নিপতিকে জিজ্ঞেস করবে, আমাকে কেন? চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো স্পর্শী। ভীষণ অস্বস্তি লাগছে। ডান হাত দিয়ে বাম হাতের নখ খুঁড়তে খুঁড়তে কি জিজ্ঞেস করবো আমি? আমার তো লজ্জা লাগছে, ভীষণই লজ্জা লাগছে। আমারও লজ্জা লাগছে, বিশ্বাস করো স্পর্শিয়া, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। লোকজন শোনার পর তো হাসাহাসি করবে। তুমি ভাবতে পারছো, আমার ছোট ভাই, সে আমার আগে বিয়ে করে নিল, ব্যাস মেনে নিলাম, করতেই পারে, কিন্তু তাই বলে বাচ্চা? বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে, বাচ্চা সব হয়ে গেছে, আমার লজ্জা করছে। তোমার মনে হচ্ছে না আমরা হেরে যাচ্ছি ওদের কাছে? ওরা আমাদের আগে বাচ্চা নিল, এটা কতটা পরাজয়ের তুমি একবার ভাবো। চলো না বিয়েটা করে ফেলি তাড়াতাড়ি। আমার উপর বিশ্বাস রাখতে পারো, ওদের আগে বাবা না হতে পারলেও সাথে সাথে নিশ্চয়ই হতে পারবো, তবুও হারাবো না। তুমি কি আমার সাথে একমত? হাঁ হয়ে তাকিয়ে রইল স্পর্শী। লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো চারদিক তাকিয়ে। এরপর মুহূর্তের মধ্যেই দিক পরিবর্তন করে সে বাড়ির দিকে ঘুরল। তবে দ্বিতীয়বার আর পিছু তাকানোর মতো বোকামি করলো না। লোকটা তাকে অস্বস্তিকর পরিবেশে ফেলার জন্য কথাগুলো বলেছে। এখন নিশ্চয়ই তার রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করছে। চলে গেল স্পর্শী। পরশ ঠোঁট কামড়ে নীরবে হাসলো। স্পর্শীর মুচকি হাসা লজ্জালু মুখ সে ঢেকেছে। আসবো? চমকালো শামসুল সর্দার। পা দুটো গুছিয়ে স্ত্রীকে বসার জায়গা করে দিলেন। এরপর শান্ত কণ্ঠে বলেন, তোমারই তো ঘর, অনুমতি চাইছো কেন তৃষ্ণা? পিপাসা চোখ দুটো বন্ধ করে নিজেকে সামনে নিল। কেননা এখনকার বলা কথাগুলোর পর তার স্বামী আর এতটা নরম অবস্থানে থাকবে না, এটা নিশ্চিত। পিপাসা আলতো পায়ে এগিয়ে স্বামীর কাছে বসলো। এরপর আচমকায় হাত দুটো 2 হাত দিয়ে জড়িয়ে ধরে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। শামসুল অবাক হয়ে গেল, চিন্তিত কণ্ঠে বলল, কিছু কি বলবে তুমি? হুম। তাহলে বলো। মাথা নাড়ল পিপাসা, শান্ত কণ্ঠে বলেন, বলেন। যদি আপনি রাগ করেন, ভয় লাগে ভীষণ। আজ এতগুলো বছর পর এই রুমটাতে স্থান পেলাম। এখন যদি কদিনের মাথায় আবারও ছুঁড়ে ফেলে দেন, পার্লারটাও তো বিক্রি করে এসেছি, চিন্তা হচ্ছে? শামসুল হাসলো, স্ত্রীর হাত দুটো ধরে বললেন, যা বলতে ইচ্ছা করছে বলে ফেলো। রাগ করলেও রুমে তোমারই থাকবে। এবার কিছু হলে আমি নিজেই বাড়ি ছাড়বো। পিপাসা চিন্তার মধ্যেও মলিন হাসলো, বলল, আমি যা জিজ্ঞেস করব দয়া করে উত্তর দিবেন। যদি কিছু এর বাইরে বলার থাকে তাহলে পরে বলবেন, আমি শুনবো। মাথা নাড়ল শামসুল। পিপাসা প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, মেয়েটা অসুস্থ, বয়সও কম, ভুল করে বসেছে। এখন সেটা এমনই ভুল যেটা আর শুধরানো যাবে না। এইটুকু বয়সে এতটা রিস্ক, আমার ভয় করছে। অন্তত এই সময়টাই মেয়েটাকে আমার কাছে রাখি। ও বাড়ির সবাই ও হয়তো আপনার মতোই না মেনে বসে আছে। মেয়েটা কিচ্ছু বোঝেও না, ওকে কি এখানে আনা যায় না? ক্রোধ চোখে তাকালো শামসুল, কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, না, যায় না। তাহলে আমি আমার মেয়ের কাছে গিয়ে কদিন থাকি। আমার মনটা কেমন ছটফট করছে। বুকটা মুচড়ে উঠল শামসুলে। ভালো তো তারও লাগছে না, মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে, কিন্তু মুখে আনলো না। এবারেও কাঠিন্যতা নিয়ে বলল, না, তুমি যাবে না। যেখানে মেয়ের বিয়ের মানিনি সেখানে মেয়ে জামাই বাড়ি বলে কিচ্ছু নেই। ওটা আমার শত্রুর বাড়ি। ওরা ইচ্ছে করে আমার মেয়েটাকে ফাঁসিয়েছে যাতে আমি ওদের কাছে নত হই। আশ্চর্য, নত থাকার প্রশ্ন এলো কোত্থেকে? আর থাকবেই বা কেন? আর ওদের সাথে আপনার রাজনৈতিকভাবে বিরোধিতা, তাই বলে সেটা ব্যক্তিগত পর্যায়ে কেন নেবেন? ওরা কি কখনো আপনাকে ব্যক্তিগত বা পারিবারিকভাবে আঘাত বা অপমান করেছে? তাহলে কিসের শত্রুতা? জনগণ যাকে বেশি ভোট দিবে সেই হবে, এতে শত্রুতা কি আছে? না, নেই ব্যক্তিগত শত্রুতা। তো
তাই বলে কি এই বিয়ে নেবে নাকি আমি? হতাশ হলো পিপাসা, চিন্তিত কণ্ঠে বলল, কেন মানবেন না? ছেলেটা কি খারাপ? ও কি চরিত্রহীন? এর আগে আশীর্বাদে কোনো মেয়েকে নিয়ে কি কিছু রটেছিল, নাকি খুন ডাকাতি করেছে? কেন জামাই হিসেবে মানবেন না? কারণ ছেলে রাজনীতি করে, এটা আমার পছন্দ নয়। তাছাড়া বেকার, ভাইয়ের রাজনীতির পেছনে সরাসরি ঘুরতে থাকে, কোনো কাজকর্মই নাই। চমকালো পিপাসা, আশ্চর্য সুরে বলল, আশ্চর্য তো! রাজনীতি করে বলে ছেলে আপনার অপছন্দ? কই, শোভা মতো টুকটাক রাজনীতি করে। আপনি নিজেই তো রাজনীতির মধ্যে ডুবে বসে আছেন। তাই বলে আপনাকে বা আপনার ছেলেকে কোনো মেয়ের বাপ তার মেয়ে বিয়ে দিবে না? রাজনীতি যদি খারাপ হয় তাহলে আপনি ছাড়ছেন না কেন? আর বাকি রইল কাজকর্ম করে না, তো সেটা করে নেবে। সম্ভ্রান্ত পরিবারের ছেলে, শিক্ষিত, চাইলেই যে কোনো চাকরি নিতে পারবে। তারপরেও এত অমত কেন? বলার জন্য আর কিছু খুঁজে পেলেন না শামসুল। তিনি নিজেও জানেন পাভেল খুব একটা খারাপ ছেলে নয়, কিন্তু তারপরেও এটা মেনে নেওয়া অসম্ভব। তেজি সুরে ধমক দিয়ে বললেন, এই তুমি এখন যাও তো, আমার ভালো লাগছে না এসব শুনতে। চিৎকার করে উঠল পিপাসা, বলল, আমারও ভালো লাগছে না। আমার মেয়েটা সারাক্ষণ পেট ব্যথায় কাতরাচ্ছে, কিছু খেতে পারছে না, মিনিটে মিনিটে বমি করছে, বিছানার মাঝখানে গুটিসুটি পাকিয়ে শুয়ে থাকে। আমি আমার মেয়ের কাছে যাব। ওর সাথে সকালেই কথা হয়েছে, কাল সকাল হওয়ার আগে আমি শিকদার বাড়িতে থাকব। মেয়েকে আনবেন না ভালো কথা, কিন্তু আমি নিজে মেয়ে জামাই বাড়িতে গিয়ে উঠব, যতক্ষণ না পর্যন্ত বাচ্চা হয়। হয়ে তাকিয়ে রইলেন শামসুল। স্ত্রীর এই তেজ দেখে ভীষণই অবাক হয়েছেন তিনি। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন, যাও, তবেও বাড়িতে গেলে আমার আমার সাথে কথা বলবে। চমকে গেল পিপাসা। পরক্ষণেই পূর্বের মতো তেজ বহাল রাখলো, বলল, স্বামীও আমার, মেয়েও আমার। কথা বললে সবার সাথেই বলবো, দেখি কে আটকায়। এরপর থমথম পায়ে নিচেই চলে গেল। কোনো দিক না তাকিয়ে সোজা স্পর্শীর রুমের দিকে গেল। শুয়েছিল সে, মাকে দেখতেই উঠে বসলো, মাথা চেপে ধরে বলল, কিছু বলবে? হ্যাঁ, কিন্তু তোর আবার কি হলো? জানি না, মাথাটা ধরেছে খুব, ঘুমাবো। কিছু বললে তাড়াতাড়ি বলো। পিপাসা উঠে নিজের রুমে গেল। ওষুধের পাতা নিয়ে আবারও স্পর্শের কাছে এলো। দুটো প্যারাসিটামল হাতে ধরিয়ে দিয়ে বলল, দুটোই খাবি, এরপর একটু ঘুমা, ঠিক হয়ে যাবে। স্পর্শে ওষুধ দুটো হাতে নিল, বলল, কিছু বলতে চেয়েছিলে? আমি কালকে আরশির কাছে যাচ্ছি, ওখানেই থাকবো। আমার মেয়েটা খুবই অসুস্থ। চমকালো স্পর্শী, ভ্রু কুচকে বলল, আর আব্বু যেতে দিল? না, বলেছি কিন্তু রাজি হয়নি। তাতে আমার কি? আমার মেয়েকে আমি দেখতে যাব না? তুই জানিস মেয়েটা নাকি কাল থেকে পেট ব্যথায় কাতরাচ্ছে, কিছু খেতে পারছে না, বমি করছে, বিছানার মাঝখানে গুটিসুটি মেরে শুয়ে থাকে, কাউকে চেনে না, জানে না, অচেনা জায়গা, কি করছে কে জানে। বলে কান্না করে দিল। স্পর্শীর ভেতরটা কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। বুকের বাঁ পাশটা থেকে সূক্ষ্ম এক চিনচিনে ব্যথা অনুভব করলো। চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মায়ের উদ্দেশ্যে শান্ত গলায় বলল, জানালাটা বন্ধ করে দাও, আলো আসছে ভীষণ। থেমে, আর হ্যাঁ, কাল আমিও যাব তোমার সাথে। বিরক্তিকর আধুনিক যন্ত্রটি পর পর দুবার বাজল, অথচ দরজা খোলার কোনো নাম নেই। কেউই আসছে না সদর দরজা খুলতে। আশ্চর্য, এই ছুটির দিনেও সাত সকালে কে এলো আবার বিরক্ত করতে? নিশ্চয়ই রাজনৈতিক ছেলে পেরে হতেই পারে। আলগোছে পা গুছিয়ে সোফায় বসলো প্রেমা। রিমোট দিয়ে টিভিটা অফ করে সেখানেই বসে রইল। না, কারো আসার নাম নেই। হুট করে শোনা গেল ঝাঁঝালো আওয়াজ, যেটার উৎপত্তি স্থল আপাতত রান্নাঘরে। মা চিৎকার করে তার উদ্দেশ্যে বলছে, এই বেলের শব্দ কি তোর কানে যাচ্ছে না? দরজা খোল। ধ্যাত, বিরক্ত হয়ে সোফা থেকে উঠে বসলো। ওড়নাটা সুন্দর করে গায়ে জড়িয়ে পা দমাতে দমাতে দরজার দিকে গেল। ছিটকিনি খুলে কপাটটা মেলতেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। মুখ নেই কোনো শব্দ। অবাকের সর্বোচ্চ পৌঁছে কিছুক্ষণ ভ্যাবলার মতো তাকিয়ে রইল। এই মুহূর্তে যে এই মানুষ দুটোকে তাদের বাড়ির আশেপাশেও কখনো দেখবে সেটা ভাবনার অতীত। নিজেকে হুঁশে ফিরিয়ে ঠোঁট এলিয়ে অনুগ্রহ সূচক হাসল।
মুহূর্তে গালের মাঝখানটাতে চমৎকার এক টোল পড়ল। হাসিটা নজর এড়ালো না স্পর্শী। তারাও সামান্য হাসল। প্রেমা সম্মানের সহিত মাথা হেলিয়ে বলল, আসুন না, ভেতরে আসুন। এরপর সোফায় কাছে যেতেই পুনরায় ইশারা করে বলল, এখানে বসুন, আমি সবাইকে ডাকছি। কিন্তু ডাকার আর সুযোগ পেল না সে। এর মধ্যেই পুনরায় এক প্রশ্ন চলে আসলো তার উদ্দেশ্যে। এবারেও মাই প্রশ্ন ছুড়েছে। পানি পড়ার শব্দ স্পষ্ট পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই কিছু ধোয়া মোছা করছে। প্রেমা চিৎকার করলো না, আলতো পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। মায়ের কাছাকাছি গিয়ে চাপা স্বরে বলল, আম্মু, সর্দার বাড়ি থেকে লোকজন আসছে, ভাবির মা, বাবা আর বড় বোন। চমকে তাকালো পিয়াসা। নুয়ে নুয়ে কাজ করা বাঁকা মেরুদণ্ডটাকে মুহূর্তে টন টন করে সোজা করে ফেলল। দ্রুত ভেজা হাত মুছল আঁচলে। ওপাশে মাংস ধুতে থাকা কাজের মধ্যবয়স্ক মহিলাকে ডেকে চাপা স্বরে বলল, ভাবি, আপাতত এসব রাখেন, আমি একটু তাড়াতাড়ি নুডলস আর চাটা চুলায় বসান। প্রেমা, তুই ফল কাট, আমি আসছি। এরপর ত্রস্ত পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। চমৎকার ভাবে হেসে বললেন, আরে বিয়ান জি, কেমন আছেন? আপনি যে আসবেন সেটা আমাকে আসি এখন পর্যন্ত জানায়নি। কি একটা অবস্থা বলুন তো। পিপাসার অস্বস্তি লাগছে ভীষণ। দ্রুত ভদ্রতা সূচক হেসে বলল, আরে না, ও নিজেই জানতো না আমি আসবো। থেমে, আপনার সবাই ভালো আছেন তো? জি, এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সামনে নাতি নাতনি আসবে, আমার আর সুখের কমতে কি। দাঁড়ান, আমি আশিকে ডেকে দিচ্ছি। কথাটুকু শেষ করে একটুও সময় ব্যয় করলো না, বরঞ্চ কণ্ঠে জোর এনে দোতলার দিকে তাকিয়ে আরশিকে ডাকলো, এই আশি, নিচে আসো তাড়াতাড়ি, দেখে যাও কে আসছে, তোমার বোন আর মা আসছে। থমকে গেল আরশি। কথাগুলো শ্রবণ হতেই সিঁড়ি দ্বারা বয়ে ঠান্ডা স্রোত বেয়ে গেল। একটু আগেই বমি করেছে, এরপর কোনো মতে বিশ্রাম নিচ্ছিল। পাভেল নিজে পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মা বোনের কথা শুনতেই বিছানা থেকে লাফিয়ে নামলো। সমস্ত অসুস্থতাকে জলাঞ্জলি দিয়ে ছুটল একতলার দিকে। পাভেল নিজেও অবাক। হুট করে এ বাড়িতে আসার কোনো গুরুত্বপূর্ণ কারণ খুঁজে পাচ্ছে না। জোর পায়ে সেও নেমে গেল পিছু পিছু। এটা যে শ্বশুর বাড়ি অথবা আরশি যে প্রেগনেন্ট, এটা যেন মাথা থেকেই গায়েব হয়ে গেছে। উত্তাল গতিতে ছুটে এসে হামলে পড়ল মায়ের বুকে। চুপটি করে রইল অনেকক্ষণ। পিপাসা সামলাতে পারল না, কেঁদে দিল। বেশ অনেকক্ষণ ওভাবে জড়িয়ে রাখার পর ফোপাতে ফোপাতে মাথা তুলল। বোনের দিকে তাকিয়েও আবার মাথা নিচু করলো। স্পর্শী এখনো আরশির পেটের দিকে তাকিয়ে আছে। তার মনে প্রশ্নের পর প্রশ্ন, আর এসব যেই সেই প্রশ্ন না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যেমন এইটুকু পেট, এর মধ্যে নাকি আরো একটা মানুষ। কি আশ্চর্য! তাছাড়া বাচ্চা হওয়ার পর এই মেয়ে সামলাবে কি করে? ভাবতেই পুরনো এক মজার কাহিনী মনে পড়লো তার। ঘটনাটা সাভারে থাকাকালীন। মা বাড়িতে সুজি আর দুধের গুঁড়োর প্যাকেট রাখতেই পারতো না আরশির কারণে। কেননা সে লুকিয়ে লুকিয়ে সুজি, দুধের গুঁড়া আর চিনি মিলিয়ে রান্না করে বাচ্চাদের মতো খেত। হাসি পেল স্পর্শী। এই মেয়ের বাচ্চা কি আদৌ সুজি বা গুঁড়ো দুধ খেয়ে বাঁচতে পারবে? যদি বাচ্চাকে খাওয়ানোর নাম করে আরশি নিজেই খেয়ে নেয় তাহলে? এ কি, তুমি হাসছো কেন? আরশির কথায় থমকে বাস্তবে ফিরল স্পর্শী। আশেপাশে পর্যবেক্ষণ করে বলল, তোর জামাইকে ডাক। পেটের মধ্যে মোচড় দিয়ে উঠল পাভেলের। আপনা আপনি ডান হাতটা গালের উপর চলে গেল। চোখ মুখ বিকৃত করে মনে মনে বলল, কি আমাকে ডাকছে কেন? আমাকে দিয়ে কি দরকার? যদি থাপ্পড় টাপ্পড় মারে তাহলে তো মান সম্মান কি আদৌ থাকবে? পরক্ষণে নিজেকে বুঝ দিল, মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, না না, আমি যথেষ্ট দূরত্ব নিয়ে দাঁড়াবো। এই মেয়ের হাতের নাগালে দাঁড়ানো মানে 12 নম্বর সতর্ক সংকেত। পাভেল এগিয়ে গিয়ে মায়ের পেছনে দাঁড়ালো। মিনমিনে কণ্ঠে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিল পিপাসা। সাথে সাথেই গলা পরিষ্কার করে নিল স্পর্শী। কণ্ঠে গাম্ভীরতা এনে বলল, আমরা আরশিকে নিয়ে যাচ্ছি। পিলে চমকে উঠল পাভেলের। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল মুহূর্তেই। আর সিঁড়ির দিকে তাকিয়ে স্পর্শীর কথাটুকু আর সম্পূর্ণ করতে দিল না। বলল, আরে আজব, আমার বউ আপনি কেন নিয়ে যাবেন? ভ্রু কুচকে এক দৃষ্টে তাকালো আরশি। পাভেল একদম পিছু হটে দাঁড়ালো। এক মুহূর্তে সে একদম বিপদ সীমানার বাইরে। স্পর্শী কণ্ঠে কাঠিন্যতা এনে প্রশ্ন ছুড়ে মারল। বলল, কেন? তোমার সাথে বিয়ে হয়েছে দেখে আমার বোন বাড়ি যেতে পারবে না? ওর মা বোনের কাছে কিছুদিন থাকতে পারবে না? সামান্য ঘাবড়ালো পিয়াস। এই মেয়ের রাগ গতবারই আন্দাজ করে ফেলেছে সে। সবকিছু সামলাতে আলতো হেসে বলল, আরে না না, যেতে পারবে না কেন, অবশ্যই যাবে। এ পর্যায়ে পিয়াসার দিকে তাকালো স্পর্শী। শান্ত কণ্ঠে বিনয়ের সাথে বলল,
দেখুন আন্টি, ওর বয়স কম, আবেগের বশে তখন পালিয়ে আসলেও প্রতিনিয়ত আমাদের কাছে থাকার জন্য ছটফট করছে। এর মধ্যে আবার অসুস্থ হলো, খেতে পারছে না, ঘুমোতে পারছে না, বমি করছে, পেটে ব্যথা হচ্ছে। ও ভীষণই অবুঝ, সবটা সামলাতে পারবে না। কিছুদিন আমাদের কাছে থাকুক। রিসেন্ট যে সমস্যাগুলো, এগুলো তো আর পুরো সময় থাকবে না। এখন কটা দিন মায়ের কাছে থাকুক, একটু সুস্থ হলে আবার না হয় আসবে।